কাজ, শক্তি, ক্ষমতা। যেমন আগের 2 চ্যাপ্টারে আমরা মাত্র একটি জিনিস নিয়ে আলোচনা করছিলাম, একটা ছিল গতি আর একটা হলো বল। কিন্তু এই চ্যাপ্টারে আমরা 3টি জিনিস নিয়ে আলোচনা করব, কাজ, ক্ষমতা এবং শক্তি। তবে সবচেয়ে সুবিধা হলো আমরা যদি একটি টপিকস ভালো করে বুঝতে পারি, বাকিগুলো এর সাথে ইন্টার রিলেটেড করে আমরা পড়ে নিতে পারবো। এখন এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভালো করে বোঝার উপায় হলো আমাদের কাজকে ভালো করে বোঝা। আমরা যদি কাজ টপিক্সটা ভালো করে বুঝতে পারি, তাহলে আমরা পরবর্তীতে শক্তি এবং ক্ষমতা এটা অনেক ভালো করে বুঝতে পারবো। প্রথমেই আমরা আসি কাজ কাকে বলে। সাধারণত কাজ বলতে কোনো কিছু করাকে বোঝায়, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় কোনো কিছু করাকে কাজ বলে না। কীরকম? ধরো তোমাদের যে কোনো একজনকে বাসা থেকে বলল যে 1 হালি ডিম নিয়ে আসো। তুমি যথারীতি বাসা থেকে বের হলা, বাসা থেকে বের হয়ে বাজারে গেলা। হঠাৎ বাজারে গিয়ে তোমার বন্ধুর সাথে দেখা, তুমি অনেকক্ষণ কথাবার্তা বলে আড্ডা দিয়ে ডিম না এনে ভুলে বাসায় চলে আসছো। আবার ধরো তুমি হলো বাসায় বসে পড়তেছো, সারাদিন টেবিলে বসে বসে পড়লা। প্রথম কন্ডিশনের ক্ষেত্রে যদিও আমরা আপাত দৃষ্টিতে মনে হয় যে সে কাজ করে নাই, কিন্তু সে আসলে কাজ করেছে ফিজিক্সের ভাষায়। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে তুমি চেয়ারে বসে সারাদিনই পড়াশোনা করছো, কিন্তু তোমার কৃতকাজের পরিমাণ 0। এখন আমাদের কাজ সম্পর্কে কি আমরা এটা ভালো করে বুঝবো, একটু খেয়াল করি। কাজ কাকে বলে? আমরা কোনো একটা বস্তু নিলাম, ধরো এটা একটা বস্তু, বস্তুর বল হলো m। এই বস্তুর উপর যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হয় বা কোনো বলের ক্রিয়া না থাকে, তাহলে আমরা জানি যে স্থির বস্তু স্থির থাকবে। যদি বল প্রয়োগ করা হয় তাহলে স্থির বস্তু গতিশীল হওয়ার চেষ্টা করবে বা গতিশীল হবে। এখন আমি ধরে নিলাম এটা একটা স্থির বস্তু। এই বস্তুর উপর আমি বাইরে থেকে F পরিমাণ বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করলে দুটো ঘটনা ঘটতে পারে। প্রথম ঘটনা হলো বস্তুটার অবস্থানের পরিবর্তন নাও হতে পারে, আবার বস্তুটার অবস্থানের পরিবর্তন হতেও পারে। এখন আমি ধরে নিলাম বস্তুটার অবস্থানের পরিবর্তন হলো। কীরকম? যে দিক থেকে বল প্রয়োগ করলাম বস্তুর অবস্থানের পরিবর্তন হলো কী পরিমাণ? S পরিমাণ। S পরিমাণ সরণ অতিক্রম করে বস্তুটা এখানে চলে আসলো। এখন ফিজিক্সের ভাষায় কৃতকাজ বলে যে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, যদি বস্তুটি বলের দিকে সরণ ঘটে, তাহলে বল আর সরণের গুণফলকে কাজ বলে। আমরা আবার রিপিট করতেছি, তোমরা খাতা কলম নিয়ে লিখে নিতে পারো যে কাজ কি। কাজ হলো কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগে যদি বস্তুর সরণ ঘটে, তাহলে বল আর বলের দিকে যে পরিমাণ সরণ ঘটে তার গুণফলকে কাজ বলে। তাহলে আমাদের এই আমরা হোয়াইট বোর্ডে যা আঁকলাম, এখানে আমরা দেখি যে একটা বস্তু আছে m ভরের। আমাদের যদিও এই mটা কোনো কাজে আসবে না, এর উপর কী পরিমাণ বল প্রয়োগ করা হলো? F পরিমাণ। এতে বস্তুটার কী পরিমাণ সরণ ঘটলো? দেখো বলের দিকে, বল এই দিকে ক্রিয়া করছে, সোজা এই দিকে সরণও করছে এই দিকে। তাহলে বলের দিকে সরণ কী পরিমাণ? S পরিমাণ। তাহলে কৃতকাজ, কৃতকাজ W = বল গুণ সরণ। সরণ কত? S পরিমাণ। তাহলে কৃতকাজ W = F গুণ S, এটি হলো কৃতকাজ। আচ্ছা, এখন কাজের একক কি হবে? একক = বলের একক কত? নিউটন। সরণের একক কত? মিটার। তার মানে কাজের একক হলো নিউটন মিটার। আচ্ছা, কাজের মাত্রা কি হবে? মাত্রা আমরা জানি F হলো বলের মাত্রা। বল সমান কি? বল সমান F সমান ma। m হলো ভর, তাহলে আমি ভরের মাত্রা লিখলাম m, ভরের মাত্রা m। আচ্ছা, আমরা এই যে বলকে ভাঙলাম, F = ma, তাহলে আমরা m এর মাত্রা লিখলাম m, এর মাত্রা কত? এ হলো L T−2। এরপরে সরণের মাত্রা কত? সরণের মাত্রা লেন্থ L। তাহলে ইকুয়াল টু করলে কত হয়? = m L² T−2। এটি হলো আমাদের কাজের মাত্রা। এখন এখান থেকে এই কাজের একক নিউটন মিটার
এটা প্রথম ব্যাখ্যা করছেন বিজ্ঞানী জুল, তাই ওনার সম্মানার্থে এই নিউটন সেকেন্ডকে এক কথায় জুল বলা হয়। তাহলে আমি ধরলাম এটা হলো জুল। এখান থেকে জুলের সংজ্ঞা দেওয়া যায় যে 1 জুল বলতে কী বুঝো, 2 জুল বলতে কী বুঝো, 3 জুল বলতে কী বুঝো। তো আমরা একটা কোশ্চেন লিখলাম 1 জুল বলতে কী বুঝো, 1 জুল বলতে কী বুঝো। তাহলে 1 জুল আমাদের খেয়াল করতে হবে ইকুয়েশনের দিকে। জুল ইকুয়াল টু কি, দেখো জুল ইকুয়াল টু নিউটন মিটার। এখন আমাদের লাগবে 1 জুল, তার মানে 1 জুল ইকুয়াল টু 1 নিউটন গুণ 1 মিটার। তার মানে কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগে যদি বস্তুর সরণ 1 মিটার হয় তাহলে ওই কৃতকাজকে 1 জুল বলবে। এখন আমরা যদি বলি 10 জুল বলতে কী বুঝো, তাহলে আমরা কি বলবো যে 10 জুল ইকুয়াল টু 10 নিউটন গুণ 1 মিটার, অথবা 1 নিউটন গুণ 10 মিটার, অথবা হতে পারে 5 নিউটন গুণ 2 মিটার, আবার হইতে পারে 2 নিউটন গুণ 5 মিটার। একটু খেয়াল করো। তাহলে 10 জুল বলতে কী বুঝো, আমরা এখানে বলতে পারি কোনো বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগে যদি বস্তুর সরণ 1 মিটার হয় তাহলে ওই বস্তুর কৃতকাজকে 10 জুল বলে। আমার ভালো লাগে না, আমি এভাবে বলবো না, আমি এভাবে বললাম কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগে যদি বস্তুর সরণ 10 মিটার হয় তাহলে বস্তু দ্বারা কৃতকাজকে 10 জুল বলে। কেউ একজন বললো না, আমি এভাবেও বলবো না। কোনো বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগে বস্তুর যদি বলের দিকে 2 মিটার সরণ হয় তাহলে বস্তু দ্বারা কৃতকাজকে 10 জুল বলে। একইভাবে আমরা এই 4টা ভাবের যে কোনো একভাবেই পরীক্ষায় লিখতে পারবো। মাথায় রাখবে যে শুধুমাত্র 2টার গুণফল হতে হবে 10 জুল। ওকে, এখন এই কৃতকাজের আমাদের আরেকটু বিস্তারিত পড়া লাগবে। কীরকম? ধরো একটা বস্তু আছে, বস্তুর উপর আমি এদিক থেকে বল প্রয়োগ করলাম, বস্তুটা সামনে সরে গেল, মানে এই কন্ডিশন 1, এই কন্ডিশনে বস্তুর উপর বস্তু ছিল, বস্তু আছে, বস্তুর উপর বল প্রয়োগ করলাম, বস্তু সামনের দিকে সরে গেল। আমি আবার বলছি, বস্তু আছে, বস্তুর উপর বল প্রয়োগ করলাম, বস্তু সরে গেল বলের দিকে সরাসরি। কিন্তু এমনও হতে পারে যে আমি বস্তুর উপর বল প্রয়োগ করলাম কিন্তু বস্তুটা উপরের দিকে সরে গেল। কীরকম? উপরে মানে এরকম না, বল প্রয়োগ করলাম বস্তু উপরে উঠে গেছে, এরকম না। একটু খেয়াল করো। আমরা একটা বস্তু নিলাম, সেকেন্ড কন্ডিশন, একটা বস্তু, এর উপর কি পরিমাণ বল প্রয়োগ করলাম? F পরিমাণ। কিন্তু বস্তুটার বলের দিক হলো এই দিকে, একটু লক্ষ্য করব, বলের দিক এই দিকে, কিন্তু বস্তুটার সরণ ঘটছে এই দিকে, মানে বস্তুটা এখানে চলে আসছে। কি পরিমাণ আসছে? S পরিমাণ আসছে, S পরিমাণ। তাহলে দেখো, বস্তুর উপর F পরিমাণ বল প্রয়োগ করলাম কিন্তু বস্তুটি আনুভূমিকের সাথে একটি নির্দিষ্ট কোণে, কত কোণে? থিটা পরিমাণ কোণে S পরিমাণ সরণ উপরের দিকে উঠে গেছে। তাহলে কৃতকাজ কত হবে? তাহলে আমরা এখন লিখি কৃতকাজ সমান আমরা কী বলছিলাম? বল ইনটু বলের দিকে সরণ, মাথায় রাখতে হবে এটা, বলের দিকে সরণ। এখন আমরা বল হিসাব করি, এখানে বল F, এখন বলের দিকে সরণ কত? একটু খেয়াল করো তো, বলের দিকে সরণ, বস্তু এখানে, তার মানে বস্তু যদি এখানে হয়, বলের দিকে সরণ, দেখো বল এই দিকে, বলের দিকে এটা যদি A বিন্দু হয়, এটা B বিন্দু, তাহলে বলের দিকে সরণ কত? AB। আমি লিখলাম গুণ বলের দিকে সরণ হলো AB। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে বলের দিকে সরণ যদি AB হয়, আমরা কিন্তু AB এর মান জানি না, আমরা S এর মান জানি যে এই এত মিটার গেছে। তাহলে AB S এর সাথে একটা যোগসূত্র আছে। দেখো, এটা যদি ভূমি হয়, এটা যদি অতিভুজ হয়, এটা যদি থিটা হয়, তাহলে আমরা cos থিটা সমান কি লিখতে পারি? cos থিটা ইকুয়াল টু কবরে ভূত অনেক, ভূত কত? AB, অনেক কত? S। তাহলে এখান থেকে AB ইকুয়াল টু কি লিখতে পারি? S cos থিটা, S cos থিটা। তাহলে আমরা এখানে বসাই দিই F S কত? সরি, AB কত? S cos থিটা, S cos থিটা। তার মানে কৃতকাজ W ইকুয়াল টু FS cos থিটা। এই FS cos থিটা কখন হবে? যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে বস্তুটা আনুভূমিকের সাথে থিটা গুণে সরে যাবে। তাহলে কোনো বস্তুর উপর F বলের ক্রিয়ায় বস্তুটি যদি আনুভূমিকের সাথে থিটা কোণে সরে যায় S পরিমাণ,
তাহলে কৃতকাজের রাশিমালা হবে ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। তাহলে আমরা দুটো সমীকরণ পেলাম। প্রথম কন্ডিশন বলের দিকে সরণ, দ্বিতীয় কন্ডিশন যে দিকে বল ক্রিয়া করছে বলের দিকের সাথে থিটা কোণে সরণ। তাহলে বলের দিকে থিটা কোণে যদি সরে যায় তাহলে কৃতকাজের রাশিমালা হবে ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। এখন কাজ হওয়ার শর্ত কী, যে কোন কোন শর্তে আমাদের কাজ হবে। ধরো আমরা আগেই বলছিলাম যে কে একজন বাজারে গেল আসলো, আমাদের দিকে মনে হয়েছে কাজ হয় না কিন্তু সে কাজ করছে। আবার তুমি সারাদিন টেবিলে বসে বসে পড়লা কিন্তু আমরা বলছি ফিজিক্সের ভাষায় তোমার কাজ হয় নাই। তাহলে কাজ না হওয়ার শর্ত কী একটু খেয়াল করো। আমরা দুটো সমীকরণ জানছি, একটা হলো ডব্লিউ ইকুয়াল টু এফ এস, আরেকটা সমীকরণ পেলাম কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। তাহলে এখন কৃতকাজ দেখো, এখানে কৃতকাজ কখন শূন্য হবে। কৃতকাজ শূন্য হতে পারে এই কন্ডিশনে দুটি শর্তে, যখন এফ ইকুয়াল টু 0 হবে। তাহলে এফ ইকুয়াল টু 0 হলে দেখো এফের মান যদি 0 হয় কৃতকাজ কত, শূন্য। তার মানে কোনো একটা বস্তু আছে, এই বস্তুর উপর যদি তুমি বল প্রয়োগ না করো তাহলে কোনো দিনও কৃতকাজ হবে না, কারণ বল প্রয়োগ না করলে কৃতকাজ শূন্য হয়ে যাবে। এখন তুমি বল প্রয়োগ করছো কিন্তু বস্তুটা সরাইতে পারলা না, কীরকম দেখো এটা আছে, আমি সারাদিন বল প্রয়োগ করলাম সরাইতে পারি নাই, মানে স্মরণ ঘটে নাই। তাহলে এস যদি শূন্য হয়, দ্বিতীয় কন্ডিশন এস যদি শূন্য হয় তাহলেও কৃতকাজ কী হবে, শূন্য হবে। এখানেও কৃতকাজ কত হবে, শূন্য হবে। এবার আমরা এই কন্ডিশনে আছি, দেখো এফ শূন্য এস শূন্য কৃতকাজ শূন্য, আবার দুইটাও যদি শূন্য হয় তাও কৃতকাজ শূন্য। এখন এবার আসি কস থিটায়। দেখো কস থিটা কী বলছে, কস থিটার আমরা ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু এটা একটু খেয়াল করব। তাহলে কজের লেখচিত্রটা পাওয়া যায় এরকম, কজ এরকম, তার মানে কজ 0 ডিগ্রিতে মান হলো +1, 90 ডিগ্রিতে হলো 0, এরপরে 180 ডিগ্রিতে হলো -1, 270 ডিগ্রিতে হলো আবার 0, আবার 360 ডিগ্রিতে হলো +1। তাহলে 0 ডিগ্রিতে যদি 1 হয় এবং 90 ডিগ্রিতে যদি 0 হয়, তার মানে কস থিটা, মানে কস থিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় তখন কস থিটা ইকুয়াল টু, দেখো থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে তখন কস থিটা ইকুয়াল টু 0 হয়। তার মানে আমরা 3 নম্বর কন্ডিশন পেলাম যে থিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় তাহলেও কৃতকাজ কত হবে, 0 হবে। তাহলে 3টা কন্ডিশন আমাদের মাথায় রাখতে হবে যে কোন কোন ক্ষেত্রে আমাদের কৃতকাজের পরিমাণটা 0 হবে।